শ্বশুরবাড়িতে প্রথম পা রাখার মুহূর্তে শাশুড়িমা তীব্র চিৎকার তিঙ্ক কণ্ঠে বললেন, এই মেয়ে যেন আমার ঘরে প্রবেশের সাহস না করে। আমি এই মেয়েকে কোনোভাবেই আমার ঘরের পুত্রবধূ হিসেবে মেনে নেব না। আমি মাথায় ঘোমটা টেনে দরজার বাইরে থমকে নিশ্চল দাঁড়িয়ে রইলাম। শাশুড়ির মুখ থেকে এমন কৌতুকটি শুনে যে কোনো মেয়েই হয়তো বিস্মিত হতো, কিন্তু আমি হলাম না। কারণ এমনটাই যে ঘটবে আমি তা আগে থেকেই প্রত্যাশিত ছিলাম। ঠায় দাঁড়িয়ে রইলাম আর দু চোখে জল পড়িয়ে আসতে লাগলো। পাশে দাঁড়ানোর স্বামীটির দিকে তাকালাম, তার মুখের দিকে সরাসরি তাকাতে সাহস পেলাম না। শুধু দেখলাম শেরওয়ানি পরিহিত লোকটি নিবিষ্ট মনে কাউকে মেসেজ পাঠাচ্ছে। তার মুখে স্পষ্ট চিন্তার রেখা। বুঝতে পারলাম লোকটি নিজের স্ত্রীর অপমানে চিন্তিত না, বরং অন্য কোনো কারণে। তবুও ভেবেছিলাম তিনি নিজ স্ত্রীর অপমানে অন্তত পক্ষে কিছু বলবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে লোকটি তড়িঘড়ি কাউকে ফোন করতে করতেই বাড়ির ভেতরে ঢুকে গেলেন। আমাকে বাইরে একা দাঁড় করিয়েই একেবারের জন্যও পেছন ফিরে তাকালেন না। আমার হৃদয়টা আরও শূন্য ও বিচূর্ণ হয়ে গেল। শাশুড়ি মা আরও সামনে এগিয়ে এলেন, ক্রোধে কপাল কুঁচকে আমার গালে আঙুল দিয়ে শক্ত করে চাপ দিয়ে বললেন, কিরে দুশ্চরিত্রা, শেষ পর্যন্ত আমার ঘরে ঢোকার জন্য আমার ছেলেটাকে বিয়ে করলি? যা, এই মুহূর্তে আমার চোখার থেকে বিদায় হ। আমি শুধু চিৎকার করে কেঁদে উঠতে পারলাম না। এত এত মানুষ আর সকলের দৃষ্টি আজ আমার এই অপমানের সাক্ষী। এবার একজন মহিলা আমার শাশুড়িকে টেনে নিয়ে বোঝানোর স্বরে, আপা, এসব বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে বললে তো আমাদের পরিবারের মানসম্মান যাবে। যা হওয়ার হয়েছে, আগে বউকে ঘরে তুলি, তারপর না হয় সব কথা হবে। মির্জা পরিবারের নতুন বধূর এই অপমানের দৃশ্য এলাকার সবাই খুব মজা নিয়ে দেখছে। এ সময় দুজন মহিলা এগিয়ে আসে আমাকে ভেতরে নিয়ে গেলেন। এই দুজনকে আমি চিনি, একজন আমার বড় চাচি শাশুড়ি আর অন্যজন কাকি শাশুড়ি। মির্জা পরিবার বিরাট বড়। বিয়ের আগে শুধু তাদের নাম ডাক শুনেছিলাম। আমি ভিতরে প্রবেশ করলাম বিশাল বড় একটি ড্রয়িং রুমে। বাড়িতে অনেক মানুষ, যৌথ পরিবার বলে কথা, কিন্তু কারো মুখে নতুন বধূর জন্য কোনো উচ্ছ্বাস লক্ষ্য করতে পারলাম না। আজ বিয়ের প্রথম রাত। একজন মেয়ে আমাকে একটা ঘরে বসিয়ে দিয়ে গেল। ওই মেয়েটা হয়তো আমার ভাসুরের স্ত্রী, আমার ঠিক জানা নেই। শুধু যাওয়ার আগে বলে গিয়েছে, আজ রাতে যাই হোক না কেন মুখ বুজে সহ্য করে নিও বোন। এই কক্ষটা বিশাল বড়, আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো। আমি এখনও আমার স্বামীর মুখ দেখিনি, ঘরে একটি ছবিও নেই। শুধু পুরুষটির নামটাই আমার জানা। পুরুষটির নাম বিয়ে পড়ানোর সময় কাজের মুখ থেকে শুনেছিলাম, আরিয়ান মির্জা। এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমার নাম তৃর্ণা হাওলাদার। হাওলাদার বাড়ির বড় মেয়ে। বড় মেয়ে হলেই কখনো বাড়ি মেয়ের মতো মর্যাদা পাইনি। আমার সাথে সবসময় কাজের মেয়ের মতোই ব্যবহার করা হতো। মা না থাকলে তো তাই হয়। আমার বাবা ওমর হাওলাদার একজন ডক্টর। আমার মা মারা যাওয়ার পর বাবা আমার কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করলেন। তখন আমার বয়স ছিল 11 বছর। আমার দ্বিতীয় মা, সৎ মা, আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন। আমার সৎ মায়ের আগের পক্ষের স্বামী ঘরে একটি মেয়েও ছিল, যার বয়স তখন 14 বছর। তার 1 বছর পর আমার সৎ মায়ের আরেকটি ছেলের সন্তানও হয়। তখন থেকেই আমার জীবনের মোড় ঘুরে যায়। মায়ের অত্যাচারের সাথে বড় বোন রিনির থেকেও অত্যাচারিত হতে হতো। বাবা যখন বাসায় থাকতেন না, তখন সব সময় আমার সৎ মা আমার ওপর অত্যাচার করতেন এবং বাড়ির সব কাজ আমাকে দিয়েই করাতেন। আমি সব কিছু সহ্য করে নিলাম। প্রথম বাবার সাথে সব কিছু বলতাম। বাবা রেগে মায়ের সাথে এই বিষয়ে ঝগড়া করত, কিন্তু মাকে বোঝাতে বাবা কখনোই সক্ষম হয়নি। যখন থেকে বুঝ হলো, তখন বাবা কেউ এই সব বিষয়ে বলা ছেড়ে দিলাম। এভাবেই আমার জীবন কাটেছে, বাড়িতে বসেই টেনে টুনে পড়াশোনা করে।
কলেজ পাশ করলাম। এরপর আমাকে আর পড়তে দেওয়া হলো না। পড়াশোনা করার ভীষণ ইচ্ছে ছিল আমার, কিন্তু কথাই আছে না, সবার কপালে সব কিছু থাকে না। ঘড়ির দিকে তাকালাম, রাত প্রায় 12:30 বাজে। ভীষণ ঘুমও পেয়ে গেছে। আমি বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ লেগে আসার আগেই হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। আমার ভেতরটা থরথর করে কেঁপে উঠল। দরজা দিয়ে প্রবেশ করলেন লম্বা চওড়া পুরুষ। বুঝতে পারলাম এটাই হয়তো আমার স্বামী। এক কথাই বলা যায় সুদর্শন পুরুষ। পুরুষটির আমার গায়ের রঙের চেয়ে ওনার গায়ের রং ফর্সা। মুখে কুচু কুচু হালকা চাপ দাড়ি। তবে পুরুষটিকে দেখে একদমই স্বাভাবিক লাগছে না। আঁকাবাঁকা পা ফেলে সামনে এগিয়ে আসছেন। লোকটি হয়তো মদ্যপান করেছেন। আমার বুক দরু দরু করে কাঁপছে। ভেতরে ভয়টা ক্রমশ বেড়েই চলেছে। লোকটি একদম আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে পেছনে সরে গেলাম। লোকটি আমার দিকে বেশ কিছুক্ষণ অদ্ভুত নয়নে তাকিয়ে রইল। পা থেকে মাথা পর্যন্ত পরক করে বলল, তুই তাহলে আমার বউ? আমি কথা বলতে পারলাম না। ভয়ার্ত চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। লোকটির চোখ অস্বাভাবিক রকম লাল। তুই এখানে কি করছিস? যা, বের হ আমার রুম থেকে। লোকটির চিৎকার করে কথাটা বললেন। আমি তোতলিয়ে বললাম, কোথায় যাব আমি? তুই জাহান্নামে যা, তোকে যেন আমার ঘরে না দেখি। আমি গেলাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমিও দেখি আমার জীবনে আর কত খারাপ দিন আসে। আমি বুকে সাহস সঞ্চয় করে বললাম, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি আপনার বিবাহিত স্ত্রী। লোকটি চিৎকার করে দাঁত কেসিয়ে বলল, মাই ফুড, আই সেড, গেট আউট অফ মাই রুম। লোকটির চিৎকার কেঁপে উঠল আমার পুরো শরীর। আমি শুধু অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। সকল মেয়েদের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে, আর আমার সাথে এইসব কি ঘটছে? আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে আমাকে জোরে ধাক্কা দিল। আমি গিয়ে পড়লাম শোক পিস্তার ওপর। মাথায় প্রচণ্ড আঘাত লাগলো। কপালে হাত দিয়ে বুঝতে পারলাম কপাল কেটে গেছে। আমি কুঁকড়ে কেঁদে উঠলাম। লোকটির আর সারা শব্দ না পেয়ে আমি পিছন ফিরে তাকালাম। দেখলাম লোকটি বিছানায় উপর হয়ে পড়ে আছে। হয়তো মাতাল থাকার কারণে ঘুমিয়ে গেছেন। আমি লোকটির পায়ের জুতো জোড়া খুলে দিতে চাইলাম, কিন্তু লোকটি পা সরিয়ে নিলেন। বুঝতে পারলাম লোকটি সম্পূর্ণ অচেতন হয়নি। আরিয়ান আমার দিকে মিটমিট করে তাকালেন এবং বললেন, দাঁড়িয়ে আছিস কেন? যা, গিয়ে ঘুমা। বলেই একটি বালিশ আমার দিকে ছুঁড়ে মারলেন। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম। বালিশটা তুলে নিলাম। চোখের সামনে নিজের স্বপ্নগুলো ভেঙে যেতে দেখার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর নেই। কত স্বপ্ন ছিল কোনো একদিন কেউ এসে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেবে, কিন্তু আমার জীবনে আবারও কষ্ট এসে ভিড় করলো। এত কিছুর মাঝে হঠাৎ মনে পড়ে গেল তৌহিদের কথা। ছেলেটা এখন কি করছে? তৌহিদ ছিল আমার প্রথম ভালোবাসা। সে ছেলেটাকেই নিয়ে স্বপ্ন দেখেছিলাম একটি সুখের সংসার গড়ব, কিন্তু তা আর হলো না। চলুন আসল ঘটনাটা জেনে আসা যাক। আমার সৎ বোন রেনির আজ এই বাড়িতে আরিয়ান মির্জার স্ত্রী হয়ে আসার কথা ছিল। আমার বোন রেনি আর আরিয়ানের বিয়েটা ঠিক হয় পারিবারিকভাবেই। আরিয়ানের বাবা আর আমার বাবা স্কুল জীবনের বন্ধু ছিলেন। সেই হিসেবেই তাদের স্বপ্ন ছিল ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দীর্ঘদিনের বন্ধুত্বকে অটুট রাখবেন। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন বর চলে এলেন অথচ রিনিকে নিজের ঘরে খুঁজে পাওয়া গেল না। পুরো বাড়ি খোঁজা হলো, কিন্তু কোথাও রিনি নেই। এরপর রিনির পড়ার টেবিল থেকে একটি চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। বাবা তার মানসম্মান বাঁচাতে আরিয়ান মির্জার সাথে আমার বিবাহ দিলেন। একবারও কেউ ভাবল না এই বিয়েতে আমি রাজি আছি কি না। এই বিয়ে যে সুখবর হবে না সেটা আমি জানি। আমার জীবন চক্র কেন এতটা ভয়াবহ হলো তা আমার জানা নেই। জীবনে তো কখনোই সুখের মুখ দেখতে পারিনি। ভেবেছিলাম একটা সুন্দর জীবন হবে, কিন্তু এখন আমি বাঘের খাঁচা থেকে পালিয়ে সিংহের খাঁচায় মুখে পড়ে গেলাম।
বালিশটা ফ্লোরে মাথার নিচে রেখে শুয়ে পড়লাম। পরনে তখনও সেই বেনারসি শাড়ি। কেউ বলেনি শাড়িটা পাল্টে নিতে, বলেনি বললে ভুল হবে। আমার শাশুড়ি কাউকে আমার দ্বারের কাছে ঘেঁষতে দেননি। কখন ঘুমিয়ে গেলাম টের পেলাম না। ঘুম ভাঙলো অনেকক্ষণ পর। কয়টা বাজে তা আন্দাজ করতে পারলাম না। উঠে বসলাম, ভীষণ খিদে পেয়েছে। সামনের সব কিছু কেমন যেন ঝাপসা ঠেকছে। বিয়ের আগের দিন রাতে শেষ খেয়েছিলাম। এই বাড়িতে আসার পরও আবেগের তরে খিদেটা ঠিক টের পাইনি। এই বাড়ির এতগুলো মানুষ অথচ কেউ আমাকে এক ফোঁটা খাবারও খেতে দিল না। আর এখন ঘুম থেকে ওঠার কারণে খিদে আরও বেড়ে গেল। পেটেও তীব্র যন্ত্রণা অনুভব করলো। উঠে গিয়ে টেবিল থেকে জল খেলাম, কিন্তু জল খেয়েই আরও বিপত্তি হলো। নাড়ি ভুড়ি যেন এখনই উল্টে বেরিয়ে আসবে। দৌড়ে ওয়াশরুমে ঢুকলাম, কিছুক্ষণ বমি করলাম। এখন শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। ওয়াশরুমের ফ্লোরেই অবসন্ন হয়ে বসে পড়লাম। মনে হচ্ছে এখনই বুঝি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার জন্মদাত্রী মায়ের মুখটা বারবার চোখের সামনে ভাসছে, কিন্তু মা আমার কাছে এসে একবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন না। ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে একটা গভীর ঘুম দিতে, কিন্তু তার হচ্ছে না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। এই ঘরটা দ্বিতীয় তলায়, নিচতলায় ড্রয়িং রুমে মৃদু আলো। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। রান্নাঘরে ঢুকে চারদিকে হাতড়ে খুঁজতে লাগলাম খাবার। এখন না খাবার খেলে বাঁচবো বলে তো মনে হয় না। ফ্রিজ খুলে দেখলাম ভেতরে অনেক খাবার। অনুষ্ঠান উপলক্ষে হয়তো অনেক কিছু রান্না করা হয়েছিল। আমার মুখে এক চিলতে হাসি ফুটলো। খাবার বের করে ফ্লোরে বসে খেতে শুরু করলাম। আহা, কি শান্তি লাগছে খাবার খেয়ে। হঠাৎ টের পেলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমার হাত থেমে গেল। বুঝতে পারলাম এতক্ষণ যে খাবারগুলো খেলাম সেটা হয়তো আর হজম করতে পারবো না। ভয়ে আমার গলা শুকিয়ে আসলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। সামনে দাঁড়িয়ে থাকা মুখটি তখনও অন্ধকারে ঢাকা। লোকটি একবার এগিয়ে গিয়ে সুইচ অন করলো। সাথে সাথেই ভেসে উঠল আমার স্বামী আরিয়ানের মুখখানা। আমার ভয় আরও বেড়ে গেল। তার পরনে ট্রাউজার ও টি শার্ট। লোকটি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলল, কে তুমি? এখানে এভাবে বসে খাবার খাচ্ছ কেন? কি অদ্ভুত, লোকটি আমাকে চিনতে পারছে না। এই মুহূর্তে লোকটিকে মধ্যরাতের মতো ভয়ার্ত চেহারা মনে হচ্ছে না। হয়তো রাতে মদ খেয়েছিল, তাই কিছু মনে পড়ছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি তৃণা। লোকটির বোধহয় এবার কিছু মনে পড়ল। এবার তার মুখ শক্ত হতে লাগলো। ওহ, আমার বিবাহিত স্ত্রী। বাহ, তোমার চুরি করার অভ্যাসও আছে। আমি কিছু বললাম না, মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে রইলাম। লোকটি প্লেটের দিকে তাকিয়ে বলল, এভাবে রাক্ষসের মতো খাচ্ছিলে কেন? কোনোদিন কি খাবার খাওনি? আরিয়ান ব্যঙ্গ করা কণ্ঠে বললেন। আমি মাথা তুললাম না, শুধু ধীর কণ্ঠে বললাম, প্রায় 24 ঘন্টা না খেয়েছিলাম। খুব খিদে পেয়েছিল তাই। লোকটির আমার উপর করুণা হলো কি না তা বুঝতে পারলাম না। আর কোনো কথা না বলে তিনি চলে গেলেন। আমি বাকি খাবার শেষ করলাম না। প্লেটের খাবার ডাস্টবিনে ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। জল খেতে গিয়ে শাড়িতে জল পড়ে শাড়িটার অনেকটা অংশ ভিজে গেল। আমি আবারও রুমে ঢুকে গেলাম। আরিয়ান বিছানায় হেলান দিয়ে পাশ সরিয়ে মোবাইলে স্ক্রল করছেন। আমার দিকে বাঁকা চোখে চেয়ে বললেন, ওয়ার্ড্রোবে দেখো, আমার শার্ট আছে, পরে নাও। এই রুমে মেয়েদের কোনো জামা নেই। আপনার শার্ট পরতে পারবো না। না পরলে না পরো, তাতে আমার কি? বলেই লোকটি আবার অন্যদিকে ফিরে শুয়ে পড়লেন এবং বললেন, বিছানায় আসার চেষ্টা করবে না। অগত্যা উপায়ন্তর না পেয়ে ওয়ার্ড্রোব খুলে একটা শার্ট বের করে আনলাম, আর সাথে একটা ট্রাউজার, সেগুলোই পরে নিলাম। আবারও ঘুমিয়ে গেলাম। এবারের ঘুমটা বেশ অনেকক্ষণ পর আসলো। ঘুম ভাঙলো দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজে। আমার পরনে শার্ট, তাই এই অবস্থায় দরজা খোলার ইচ্ছে হলো না। আবার না খুলেও উপায় নেই। দরজা খুলতেই দেখতে পেলাম একটি মেয়ে। বয়সটা হয়তো আমারই সমান হবে। মেয়েটা প্রথমে আমার পা থেকে মাথা পর্যন্ত বরফ করলো। মেয়েটা আমাকে দেখে অন্যরকমভাবেই মুচকি হাসলো।
বলল, অনেকটা সকাল হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে এসো। আমাকে চুপ থাকতে দেখে মেয়েটি একটি 3 পিস আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা পরেই বাইরে এসো। এটা আমার 3 পিস, আশা করি তোমার শরীর ফিট হবে। বলে মেয়েটি চলে যেতে লাগলো। মেয়েটা কয়েক কদম গিয়েই আবারও পিছন ফিরে তাকালো, তবে এখন মেয়েটার মুখে হাসি নেই। মেয়েটিকে দেখে বুঝলাম সে খুবই গম্ভীর স্বভাবের। আমি ওয়াশরুমে গিয়ে জামাটা পরে নিলাম। ওয়াশরুম থেকে বের হয়েও দেখলাম আরিয়ান তখনও ঘুমাচ্ছেন। আমি নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে অনেকেই বসে আছেন, কিন্তু সবাই যেন নিজ নিজ জগতে মগ্ন। আমার অস্বস্তি হতে লাগলো, সবাইকে কেমন যেন চুপচাপ দেখাচ্ছে। হঠাৎ একটা মধ্যবয়সী লোক আমাকে দেখে হাসি মুখে ডাকলেন, টিনা মা, এদিকে এসো। আমি সেদিকে এগিয়ে গেলাম। লোকটাকে আমি চিনি না। লোকটি বললেন, আরিয়ান কি করছে? জি ঘুমাচ্ছে। লোকটি হেসে বললেন, আমার ছেলেটা ভীষণ রকচটা, খুব রাগী, আশা করি মানিয়ে গুছিয়ে নেবে। বুঝলাম ইনি আরিয়ানের বাবা। আমি এবার রান্নাঘরের দিকে পা বাড়ালাম। ভেতরে ঢুকতেই চাইতেই আমার শাশুড়ি মা আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। আমার ভয়ে গলা শুকে গেল। এই বাড়ি কাউকে না চিনলেও গতকালই শাশুড়িকে খুব ভালোভাবে চেনা হয়ে গেছে। আমার শাশুড়ি তার যাদের চাচি শাশুড়ি ও কাকি শাশুড়ি চিৎকার করে বললেন, এই মেয়েকে রান্নাঘরে আসতে মানা করো, তা না হলে আজ একটা কিছু হয়ে যাবে। আমি সেখানে আর দাঁড়ালাম না, তাড়াতাড়ি সরে গেলাম। তখন একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। প্রথমে কিছুটা বিব্রত বোধ করলেও মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার মুখে হাসি ফুটে উঠল। কি সুন্দর মিষ্টি মেয়েটা, বয়স মনে হয় 16 হবে হয়তো। মেয়েটা বলল, বৌমণি চলো তোমার সাথে গল্প করি। আমিও মেয়েটার সাথে গিয়ে বসলাম। এছাড়া আর কী বা করতে পারি। মেয়েটি বাড়ির সকলের পরিচয় দিতে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েটা বলতে শুরু করলো, এই বাড়িতে 3জন বড় কর্তা। প্রথম কর্তা হলেন আমার বাবা ইকবাল মির্জা এবং তার স্ত্রী রাহি মির্জা। তাদের 2 সন্তান, এক ছেলে আর এক মেয়ে। ছেলে হলো রোহান আর মেয়ে হলাম আমি, নৌশি। আর মেজ কর্তা হলেন আহাদ মির্জা এবং তার স্ত্রী মাইমুনা মির্জা। তাদের 2 ছেলে, বড় ছেলের নাম আরিয়ান মির্জা আর ছোট ছেলের নাম আদনান মির্জা। আর ছোট চাচু হলেন এনামুল মির্জা এবং তার স্ত্রী জাহানারা মির্জা। তাদের একমাত্র মেয়ে হলো নুসরাত। শোনো, নুসরাত আপু একদম গম্ভীর টাইপের, তবে অনেক ভালো। এক নাগারে সবার পরিচয় দিয়ে শান্ত হলো নৌশি নামের এই মেয়েটি। মেয়েটি ভীষণ চঞ্চল, এতগুলো নাম একসাথে বলে হাঁপাচ্ছে। মেয়েটা আবারও বলল, তোমার পরনে যে জামাটা সেটা নুসরাত আপার জামা। বুঝলাম সকালে দেখা হয়েছিল মেয়েটার সাথে, সে নুসরাত ছিল। তখনই সেখানে আমার চাচি শাশুড়ি এসে উপস্থিত হলেন, তার হাতে কফির মগ। তিনি আমাকে বললেন, টিনা একটা কাজ করে দেবে না মা? আমি হাসি মুখে বললাম, জি। বলুন কী কাজ? তিনি হেসে বললেন, আমাকে বৌমা বলে দেখো। বাড়ির সকলেই বৌমা বলেই ডাকে। আমি হেসে বললাম, আচ্ছা, এই কফির মগটা একটু আদ্রিয়ানকে দিয়ে আসতে পারবে? আমার আদ্রিয়ানের রুমে যেতে ইচ্ছে হচ্ছিল না, তবে মুখের ওপর না করে দেওয়াও ঠিক হবে না। আমি বললাম, দিন, আমি দিয়ে আসছি। আমি কফির মগটা নিয়ে রুমে প্রবেশ করলাম। লোকটি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। রাতে মুখটা ভালো করে দেখা হয়নি। আমার নজর লোকটির দিকে যেতে কোনোভাবেই সরাতে পারলাম না। কি সুদর্শন মুখ লোকটির, মুখে হালকা দাড়ি। আমি কোনো মতে চোখ সরিয়ে ডাকলাম, শুনছেন? কয়েকবার ডাকার পর লোকটি চোখ খুললেন। আমাকে চোখের সামনে দেখেই কপাল কুঁচকে নিলেন। তার মুখ দেখে মনে হলো যেন কত খারাপ জিনিসটাই না দেখে ফেলেছেন। লোকটি ভারী গলায় বললেন, কি হয়েছে? সকাল হতে না হতেই বিরক্ত করা শুরু করে দিলে। আসলে কফিটা বাকি কটা শেষ করতে দিলেন না। উঠে বসে
বললেন, যখন তখন আমার রুমে আসবে না। ওকে, আমার যা প্রয়োজন তা আমি নিজে নিয়ে নেব। লোকটি রুম থেকে বের হতে গেলে আমি বললাম, কফিটা নেবেন না? লোকটি আমার দিকে ঘুরে দাঁড়ালেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে বললেন, আমার যা প্রয়োজন তা আমি নিজে নিয়েই নেব, অথবা বাড়ির আরও মানুষ আছে, তারা দেবে। তুমি একদম এসব নিয়ে বাড়াবাড়ি করতে যাবে না। কিন্তু আমি আপনার স্ত্রী, তাই আমার অধিকার। আমাকে কথাটা শেষ করতে দিল না আরিয়ান। আরিয়ান ধমক দিয়ে বললেন, স্টপ ইট ওয়াইফ। তোমার যোগ্যতা আছে আরিয়ান মির্জার স্ত্রী হওয়ার। নিজের চেহারা দেখেছো? এবার সামান্য নরম স্বরে বললেন, শোনো, আমাকে একদম রাগিয়ে দিও না। আমি মানুষটা এতটাও ভালো না। কখন কি বলে দেব নিজে কষ্ট পাবে। তার চেয়ে ভালো আমার থেকে দূরে থাকো। আমার স্ত্রীর অধিকার ফলাতে এসো না, এর ফল ভয়াবহ হবে। বলেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম দরজার দিকে তাকিয়ে। লোকটি যাওয়ার আগে বলে গেল, নিজের চেহারা দেখেছো? তোমার সাথে আমার মানায়? নেহাত আব্বুর জন্য তোমার মতো কুৎসিত মেয়েকে বিয়ে করতে হলো। আমি গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। আমি আমার চেহারার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কি এমন হয়েছে আমার চেহারায়? ফর্সা সুন্দর নই বলে? শ্যামলা বলে? কিন্তু ছোটবেলায় মা যে বলতেন আমার মুখে জাদু আছে, যে কেউ মুখের দিকে তাকালে মায়ে পড়তে বাধ্য। কিন্তু কই, আজ পর্যন্ত তো কেউ মায়ে পড়ল না। আমার সৎ মা তো কখনো আমার মুখের দিকে মায়া করে তাকিয়ে একটু আদর করে দেয়নি। নিজের আপন মেয়ের মতো করে আমাকে বুকে টেনে নেননি। আজও তো আমার স্বামীর চোখে আমার মায়াবী চেহারা পড়ল না। তাহলে কি মা তুমি মিথ্যে বলতে? পৃথিবীতে সুন্দর না হলে মায়াবতী হয়ে কী লাভ? মায়াবতী হলে ভাগ্যবতী না হলেই বা কী লাভ? আমার চোখের অবাধ্য অশ্রুকণাগুলো গাল বেয়ে পড়ছে। এই চোখে জল কি কখনোই মুছবে না আমার? আরিয়ান গিয়ে আহাদ মির্জার পাশে সোফায় বসলো। আহাদ মির্জা মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়েছিলেন। তিনি আরিয়ানের দিকে এক নজর দেখে আবারও খবরের কাগজে চোখ রেখে বললেন, কি হলো আরিয়ান, সকাল সকাল মুখটা এভাবে করে আসো? আরিয়ান আহাদ মির্জার কথায় উত্তর দিলেন না, বরং রান্নাঘরের দিকে তাকিয়ে বললেন, ফ্রি থাকলে কেউ আমাকে এক কাপ কফি দাও। রুহি বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? ত্রিনাকে তো কফি নিয়ে উপরে গেল, দেয়নি? আরিয়ান বিরক্ত স্বরে বললেন, উফ বৌমা, ওই মেয়েকে দিয়ে কেন আমার রুমে কফি পাঠাতে হবে? তোমরা কি দিতে পারতে না? প্লিজ কফি দিয়ে দাও। না দিলে প্রয়োজন নেই। রাহি বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন। এবার মাইমুনা বেগম রেগে বলে উঠলেন, আরিয়ান কি বলছে এইসব আপা? তুমি ওই মেয়েকে দিয়ে পাঠালে? তোমাদের না নিষেধ করেছিলাম ওই মেয়ের দ্বারে কাছেও না যেতে? তবু কেন? রাহি বেগম জায়ের কথায় চুপ করে রইলেন। মাইমুনা বেগম কথা না বলে নিজে কফি বানাতে শুরু করলো। আহাদ মির্জা এবার হাতের কাগজটা টি টেবিলের ওপর রেখে সোজা হয়ে বসলেন। আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোমার আর তোমার মায়ের? এগুলো কীরকম আচরণ মেয়েটার সাথে? আরিয়ান কথা বললেন না, চুপ করে মোবাইল স্ক্রল করে যেতে লাগলেন। আহাদ মির্জা এবার আরও রাগান্বিত স্বরে বললেন, তোমরা ভুলে যাচ্ছ ত্রিনা এই বাড়ির বউ। বড় কথা, ত্রিনা তোমার বউ। তোমার মায়ের আচরণটা না হয় মানা যায়, কিন্তু তোমার এসব কী আচরণ? আরিয়ানও এবার রাগী কণ্ঠে বললেন, না বাবা, আমি ওই মেয়েকে ইচ্ছে করে বিয়ে করিনি, তোমরা জোর করে বিয়ে দিয়েছো। বলেই আরিয়ান উঠে গেলেন। এরই মধ্যে মাইমুনা বেগম এসে আরিয়ানকে কফি দিয়েছিলেন। আরিয়ান কফির মগটা হাতে নিয়ে স্টাডি রুমের দিকে হাঁটা শুরু করলেন। আহাদ মির্জা পেছন থেকে বললেন, আজ তোমার শ্বশুর মশাই আসবেন, আশা করব ওনার সামনে ভালো আচরণ করবে। আরিয়ান আহাদ মির্জার কথাটা শুনলেন কি না ঠিক বোঝা গেল না। আমি শুনে ভীষণ খুশি হলাম। আব্বু আসবে। পৃথিবীতে আব্বু ছাড়া কারো থেকেই ভালোবাসা পাইনি।
মাইমুনা বেগম রান্নাঘরে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বললেন, আসুন, মজা বোঝাবো ওই লোকের। জাহানারা মেজো জায়ের কাছে এগিয়ে এসে বললেন, কি করবে আপা, সেটা আসলেই দেখে নিও। হঠাৎ আমার মোবাইলে কলের শব্দে কেঁপে উঠল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম লাস্টে 170 নাম্বারটা চিনতে পেরেই বুকটা কেঁপে উঠল। এটা তৌহিদের নাম্বার। মা বোনের ভয়ে কখনো নাম দিয়ে সেভ করে রাখিনি, কিন্তু তৌহিদ কেন কল করেছে? এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে আমার বিয়ে হয়ে গেছে। আমি কল রিসিভ করলাম না। দ্বিতীয়বার আবারও কল আসলো। এবার কল রিসিভ করতে গিয়ে ফোন বন্ধ হয়ে গেল। মোবাইলটা অনেক আগের, পুরাতন, যখন তখন বন্ধ হয়ে যায়। এটা মায়ের ফোন ছিল, সেটাই ব্যবহার করতাম। ফোন বন্ধ হয়ে গিয়ে ভালোই হলো। কি উত্তর দিতাম? আমি উপরে চলে গেলাম মোবাইল চার্জ দেওয়ার জন্য। গল্প রৌদ্রের ছায়া মানচিত্র। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।